বহু প্রতীক্ষিত যে 2026 বিধানসভা ইলেকশন নির্বাচন ছিল, তার ফলাফল আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আমাদের এতদিন 2011 সাল থেকে একটি সরকার তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, সেই সরকারের পরিবর্তন হয়েছে, অর্থাৎ সরকার প্রত্যাবর্তন করেনি। নতুন সরকার হিসাবে আগামী দিনে 9 তারিখ আমরা দেখলাম যে শপথ নেবে ভারতীয় জনতা পার্টি। তো আমাদের সেই ভারতীয় জনতা পার্টি বিপুল ম্যান্ডেট নিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে চলছে। 9 তারিখ শপথ নেবে। মুখ্যমন্ত্রী কী হবে আমরা জানি না, তার রাজনৈতিক দল সেই পার্টি সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি যে একটা সরকার 15 বছর পরে গেল কেন, তার কারণটা হচ্ছে একটা সরকারকে যে মৌলিক চাহিদাগুলো মেটাতে হয় মানুষের, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। অন্ন, বস্ত্র, বাসস্থান না হলেও চলবে, কিন্তু মানুষ চায় শিক্ষা, স্বাস্থ্যের উপরে কিন্তু নজর থাকে যে কতটা একটা সরকার নজর দিচ্ছে। কিন্তু বিগত 15 বছর ধরে এই সরকার শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা করেছে, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এবং স্বাস্থ্য ব্যবস্থার দিকে যদি তাকান, শুধু নীলসাদা বিল্ডিং ছাড়া এই যে ঘটা করে যে বিভিন্ন জায়গায় মাল্টি স্পেশালিস্ট হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটালের নামে যে হসপিটালগুলো হয়েছে, তার ভেতরে চিত্রটা কেউ জানে না, শুধু বাইরে নীলসাদারা দেখেছে। নীলসাদা রং দিয়ে তো মানুষের রোগ সারানো যাবে না। ঠিক একইভাবে একটাই মাত্র এসএসসি করেছিলেন, সেই এসএসসিতে বহু যোগ্য ক্যান্ডিডেট যারা সততার ভিত্তিতে, মেধার ভিত্তিতে তারা চাকরিটা পেয়েছিল। যখন মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে এই 26,000 জনের চাকরির মধ্যে 19,000 জন যেখানে যোগ্য ক্যান্ডিডেট, তাদের চাকরিটা চলে গেল। আমরা বারে বারে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে তখনও কিন্তু সরকারের একটা ইমেজ বিল্ড আপের জায়গা ছিল, যে মুখ্যমন্ত্রী জানতেন না, কোনো কারণে হয়ে গেছে, হতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী যদি সেই হাইকোর্টের সিঙ্গেলস বেঞ্চের রায় যে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তিনি যদি মেনে নিতেন, তিনি কিন্তু প্যানেল ক্যান্সেল করেননি। যতটা অংশ টেন্টের সিবিআই বাগ কমিটির ভিত্তিতে যেটা টেন্টের ছিল, সেই টেন্টের অংশটাকে তিনি বলছেন টার্মিনেট করতে, বাকিদেরকে রেখে দিতে। উনি জোরপূর্বক তিনি ডিভিশন বেঞ্চে গেলেন সবাইকে বাঁচানো। সেটা আমরা কিসের স্বার্থে? মানুষ এটা বারে বারে জানতে চেয়েছে। মানুষও দেখেছে তাহলে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এই সরকার। তারপরে দেখলাম হঠাৎ করে আবার ডিভিশন বেঞ্চে যখন প্যানেলটা ক্যান্সেল হলো, আবার সুপ্রিম কোর্টে গেল। আমরা সুপ্রিম কোর্টে যখন যাই, বারে বারে বলছি যোগ্য অযোগ্যের তালিকা একটা আলাদা করুন, সেগ্রিগেশন করুন, করে যোগ্যদের তালিকা সার্টিফাইড করে কমিশনের চেয়ারম্যান আইনজীবী পাঠিয়ে সুপ্রিম কোর্টে জমা দিক, তাহলে আমাদের চাকরিটা বেঁচে যেত। আমরা তারপরে বললাম যখন রিভিউ পিটিশন আছে, আপনারা যোগ্যদের তালিকা দেন, আপনারা অযোগ্যদের তালিকা দিচ্ছেন, যোগ্যদের তালিকার মধ্যে আপনারা বলছেন কি এর মধ্যে অযোগ্য হচ্ছে কিনা জানি না। এই যে চোর পুলিশের খেলা আমাদের সঙ্গে সরকারের, এটা কিন্তু সরকারের এই ভাবমূর্তিটা কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। তাহলে দেখতে পেয়েছেন, আর একটা জিনিস আপনাকে ভাবতে হবে, কোনো সমাজের ভোট কারোর পকেটে থাকে না। এটা লোকতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ, কারোর পকেটে ভোট থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিল যে সংখ্যালঘু ভোটটা আমার পকেটে আছে। একসময় বামফ্রন্ট 34 বছরের গভর্নমেন্ট ছিল, তাদের পকেটে তারা সংখ্যালঘু ভোটকে রেখেছিল। যখন সংখ্যালঘু ভোটটা তাদের থেকে সরে গেছে, বুদ্ধবাবু সরকার পড়ে গেছে। ঠিক একই জিনিস চিত্র হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে সংখ্যালঘু ভোটের উপরে জোর দিয়ে মনে করেছিলাম চলে আসুন, সংখ্যালঘু সমাজের মধ্যেও কিন্তু আজকে শিক্ষার প্রসার ঘটেছে। তারা গেছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তারা দেখছে যে কাজী মাসুম আক্তারের মতো পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ, কি নজরুল ইসলামের মতো আইপিএস, তারা হতে চাইছে নজরুল ইসলামের মতো আইপিএস, তারা হতে চাইছে কাজী মাসুম আক্তারের মতো, তারা শিক্ষাবিদ, তারা শিক্ষক হতে চাইছে, অধ্যাপক হতে চাইছে। তাদের সমাজেরও কিন্তু একটা অংশের ভোট তার কিন্তু থেকে সরে গেছে। তার জন্য কিন্তু বিপুল পরাজয় হয়েছে। এই ম্যান্ডেট মানুষের মেনে নিতে হবে। ভারতবর্ষের এটাই হচ্ছে বৈচিত্র্যময় ভারতবর্ষ, এটাই গণতান্ত্রিক ভারত। একটা সময় আপনারা জানবেন, একটা সময় বলা হতো ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। ইন্দিরা গান্ধীর মতো রাজনৈতিক নেত্রীকে কিন্তু, এবং প্রবল পরাক্রমশালী নেত্রীকে কিন্তু ভারতবর্ষ থেকে বিদায় নিতে হয়েছিল। রাজীব গান্ধী একসময় 400-র উপরে আসন পেয়েছিল, আজকে কোথায়? বামফ্রন্ট একটা সময় 235-এর দম্ভ দেখেছিল, তারা কোথায়? আজকে মানুষ বিপুল পরিমাণে ম্যান্ডেট দিয়েছে। আর আমাদের মেদিনীপুরের যদি কথা বলতে হয়, মেদিনীপুর বারে বারে আমরা বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন দ্য থিংস টুমরো, আর আমরাও বলি হোয়াট মেদিনীপুর থিংস টুডে রেস্ট অফ দ্য বেঙ্গল থিংস টুমরো। মেদিনীপুরের চিত্র দেখতে পেয়েছেন, আমাদের পশ্চিমাঞ্চলের চিত্র। এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই যে রাঢ়বঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মেদিনীপুর নিয়ে এসেছিল, কিন্তু সেই মেদিনীপুরের জন্য তিনি কী করেছেন? এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বলবো নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা প্রচুর। তারা যে সংকল্পপত্র প্রকাশ করেছে, তারা আশা করছি, সরকারকে তো সঙ্গে সঙ্গে বললে হবে না, সরকার বসবে, তার সমস্ত কিছু দেখতে অনেক সময় লাগবে, সময় নিক, 5-6 মাস যাবে। আমরা চাইব 2016 SLST প্যানেলের যোগ্য যারা শিক্ষক, শিক্ষাকর্মীদের 12 মাস বেতন বন্ধ, তাদেরকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে। যোগ্যদের, আমরা বারে বারে বলছি, সেটা করতে হবে। এবার বলবেন তাহলে আপনারা কি নিজেদের কথা বলছেন? না, আমরা যে 2 বছর 2.5 বছর, শুধু আমার নয়, একটা 26,000-এর মধ্যে 19,000 জনের পরিবার, মানে বুঝতে পারছি তারা কী যন্ত্রণার মধ্যে কাটাচ্ছে।
এটা নিরসন করতে হবে। শিক্ষা ব্যবস্থার যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থাকে ঠিক করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা আজকে চলে যাচ্ছেন, সামান্য উড়িষ্যা চলে যাচ্ছে মানুষ, কেন যাবে? উড়িষ্যাতেও তো দীর্ঘদিন একটা আঞ্চলিক পার্টি ছিল, নবীন পটনায়কের সরকার ছিল, আজকে নাহলে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, আজকে উড়িষ্যা ডেভেলপ করলো, আজকে বিহারের মতো স্টেট ডেভেলপ করছে। আজকে 15 বছরে বাংলাটা রসাতলে চলে গেছে, সেই বাংলাকে পুনর্নির্মাণ করতে হবে, পুনর্গঠন করতে হবে। আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা রাখি নিশ্চিতভাবে করবে। অভয়ার বিচার দিতে হবে। একটা বোনকে ভাবতে পারেন, একজন অভয়া, সে তার মা কত কষ্ট করে তাকে পড়াশোনা লেখাপড়া শিখিয়ে তাকে আজকে ডাক্তার বানালো, সে এমডি পাঠরতা, সে ডিউটি করছে, কত মানুষের জীবন ফিরিয়ে দিত, তাকে যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, তার বিচারও কিন্তু বাংলার মানুষ পেল না। বাংলার মানুষগুলো দেখেছে, সব কিছু থেকে ভাবলেন। আপনারা দেখবেন পিএসসি দিয়ে গ্রুপ ডি যারা চাকরি পেয়েছিল, এমপ্যানেল ক্যান্ডিডেট, মুখ্যমন্ত্রী নিজের দপ্তরে তারা বারে বারে, মুখ্যমন্ত্রী আজকে শহীদ মিনারে বসে বসে তারা ধর্ণা দিয়ে, হাজারের উপরে দিন ধর্ণা দিয়েছে। তারা কালীঘাটে আদিগঙ্গার উপর দিয়ে, নালার উপর দিয়ে হেঁটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শন পাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উদ্ধত্ত, এটা বাংলার মানুষ মেনে নিতে পারেনি। কারণ একটা জিনিস জানবেন, এই দেশটাতে আর যাই হোক না কেন, এই দেশটা কিন্তু গণতান্ত্রিক দেশ, একটা বৈচিত্র্যের দেশ। এখানে কিন্তু মানুষ প্রজার হাতেই ক্ষমতা, আপনাকে ক্ষমতায় বসাতে যেমন পারে, আপনাকে ক্ষমতা থেকে চেয়ার থেকে টেনে নামিয়ে দিতে পারে। এইটা কিন্তু ভুলে গিয়েছিলেন। তাই ভুলে যাওয়ার ফল স্বরূপ আজকে ওনাকে কিন্তু চেয়ার থেকে বিদায় নিতে হবে। আমরা নতুন সরকারের কাছে আশা করব সমস্ত কিছুর পরিবর্তন ঘটিয়ে বাংলা, আবার আগে যে সেই বাংলা ছিল 1973 সাল পর্যন্ত যে বাংলা ছিল, প্রত্যেকটা মানুষের ইনকাম যদি দেখেন, প্রত্যেকটা মানুষের কাছে ভালো ছিল, এত ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রিগুলো ফিরে নিয়ে আসতে হবে। নতুন যে চাকরি প্রার্থী যারা ছিল 15 বছর ধরে, তারা এসএসসি পরীক্ষা, পিএসসি পরীক্ষা, ধারাবাহিকভাবে কোনো পরীক্ষা হয়নি, স্টাফ সিলেকশনের পরীক্ষা, পুলিশ রিক্রুটমেন্টের পরীক্ষা, নার্সিং পাস করে হাজার হাজার বোন বসে আছে, ডাক্তারি পাস করে এমবিবিএস করে চাকরি পাচ্ছে না। তাহলে আমাদের এটা ধারণা হবে, নতুন সরকার কর্মসংস্থানের পথ তৈরি করবে, এসএসসি দরজা খুলে দেবে, পিএসসি দরজা খুলে দেবে। এইগুলো করার পরে কিন্তু নিশ্চিতভাবে বাংলার মানুষের সমর্থন তারা পাবে। আগামী দিন আশা করুন, নতুন সরকারকে আমি এখন কিছু বলতে চাইব না, নতুন সরকার আগে শপথ নিক, তারা কাজ কী করে দেখি, তারপরে আমরা নিশ্চিতভাবে সেই সমস্ত কথা বলব।